নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ দ্বাদশ পর্ব। চলুন শুরু করা যাক। এবারে কিছু পুরনো আমলের গাল গল্প করা যাক। দিল্লির বাদশাহের সনদ নিয়ে খান জাহান আলী নামে একজন সেনাপতি এসেছেন যশোর শাসন করতে। এই খান জাহান আলীকে অবশ্য আমাদের বিশেষ প্রয়োজন নেই। আমাদের আগ্রহ তাঁর এক কর্মচারী সম্পর্কে। তবু খান জাহান আলীর উল্লেখের প্রয়োজন হল, কারণ এই ব্যক্তিটির নাম আছে ইতিহাসের পৃষ্ঠায়। ইনি মারা যান 1458 খ্রিস্টাব্দে। তখনও চৈতন্যদেব জন্মাননি। তৎকালে বাঙালিদের নামের সঙ্গে কোনো পদবিযুক্ত হওয়ার রেওয়াজ ছিল না। গোত্র এবং গ্রামের পরিচয়ে মানুষের পরিচয়। খান জাহানের সেই কর্মচারীটির সঠিক নামও আমরা জানি না। সে ব্রাহ্মণের ছেলে। নবদ্বীপের কাছে পিরল্লা গ্রামে তার জন্ম। সে এক সুন্দরী মুসলমান রমণীর প্রতি প্রণয়াসক্ত হল। সেই প্রণয় এমনই তীব্র যে তার জন্য সে জাত ধর্ম বিসর্জন দিতেও প্রস্তুত। হিন্দু ধর্ম এমনই কঠোরভাবে গণ্ডিবদ্ধ যে সেখানে অন্য ধর্মের মানুষের কোনো ক্রমেই প্রবেশ অধিকার নেই। ব্রাহ্মণের ছেলে যবনী বিবাহ করলে তার স্ত্রীকে তো কোনো ক্রমেই হিন্দুত্বে বরণ করা যাবে না, বরং সেই ছেলেটিরই জাত যাবে। সুতরাং প্রণয় পরিণামে এই ব্রাহ্মণ সন্তানটি জাতিভ্রষ্ট হলেও তার নতুন নাম হল মামুদ তাহির। সে পিরল্লা গ্রাম থেকে এসেছে বলে আগে তাকে পিরল্লিয়া বলে ডাকা হতো। এই নামটিরও একটি চমৎকার মুসলমানি রূপ পাওয়া গেল, পীর আলী। হিন্দু ধর্ম নতুন কারুকে গ্রহণ করে না, বরং নিজেদের লোকেদেরই পরধর্মের দিকে ঠেলে দেয়। পৃথিবীর অপর ধর্মগুলি কিন্তু নবাগতদের সাদরে অভ্যর্থনা জানায়, এমনকি অনেক সময় কিছু কিছু পুরস্কারেরও ব্যবস্থা করে। ধর্মান্তরিত হবার পর পীর আলী তার প্রভুর নেক নজরে পড়ল এবং বকশিস হিসাবে পেয়ে গেল একটি পরগনা। সেই পরগনাটির নাম চেঙ্গুটিয়া। ক্রমে এই পরগনাদার পীর আলী বেশ একটি মান্যগণ্য লোক হয়ে উঠল এবং প্রায়ই ধুমধাম করে নানা রকম উৎসবের আয়োজন করত। কথায় বলে নতুন মুসলমান গরু খাওয়ার জম। পীর আলী নিজে তো খেতেনি, উপরন্তু সকলকে গোমাংস ভক্ষণের উপকারিতা বিষয়ে নানা কথাবার্তা শোনাতেন। কিন্তু চেঙ্গুটিয়া পরগনাটি হিন্দু প্রধান এবং এখানে বেশ কিছু ব্রাহ্মণের বাস। সুতরাং পীর আলীর মতামত সহজে জনপ্রিয় হবার সম্ভাবনা ছিল না। কামদেব ও জয়দেব নামে দুই ব্রাহ্মণ দেওয়ানি করত এই পীর আলীর অধীনে। একদিন তারা তাদের সহৃদয় প্রভুর সঙ্গে একটি অপ্রত্যাশিত রসিকতা করে ফেলল। সেইটি তাদের জীবনের মহত্তম ভুল। অথবা ভুলই বা বলছি কেন, এইসব ঘটনাই তো ইতিহাসের কৌতুক। রোজার মাস। উপবাসী পীর আলী তার পাত্র মিত্রদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করছেন। তার হাতে একটি গন্ধলেবু। মাঝে মাঝে সেটি নাকের কাছে এনে শুঁকছেন তিনি। এমন সময়ে কামদেব ও জয়দেবের মধ্যে একজন কেউ বলল, উজির সাহেব, আপনার আজকের রোজা তো ভঙ্গ হয়ে গেল। বিস্মিত পীর আলীকে সে আরো বুঝিয়ে দিল যে তাদের শাস্ত্রমতে ঘ্রাণেনও অর্ধ ভোজনম, সুতরাং রোজার মাসের নিয়ম রক্ষা হল না। এই শুনে পীর আলী হাসলেন। সেই হাসির মধ্যে গভীর মতলব ছিল। এরপর একদিন পীর আলী তার দরবারে বহু হিন্দুকে নিমন্ত্রণ করে কথাবার্তার মাঝে হঠাৎ ভৃত্যদের কি এক ইঙ্গিত করলেন। অমনি ভৃত্যরা অনেকগুলি জ্বলন্ত উনুন নিয়ে এলো সভাকক্ষে। সেই সব উনুনের ওপর কড়াইতে গো মাংস রান্না হচ্ছে। লোকশ্রুতি এই, সেদিন পীর আলী 100 গোবধ করেছিলেন। গো মাংসের গন্ধ পেয়ে অনেক হিন্দু নাকে কাপড় দিলেন, অনেকে সভা ছেড়ে পালালেন।
কিন্তু পীর আলী চেপে ধরলেন কামদেব এবং জয়দেবকে। তিনি বললেন, তোমরা পালাচ্ছ কেন? তোমাদেরই শাস্ত্রমতে তোমাদের অর্ধেক ভোজন হয়ে গেছে এবং সেই অনুযায়ী তোমাদের জাত গেছে। সুতরাং আর চক্ষু লজ্জা রেখে লাভ কি? আমার পাশে বসে বাকি ভোজনটাও সেরে নাও। ধর্মান্তরিত হবার পর কামদেব আর জয়দেবের নাম হল কামাল উদ্দিন ও জামাল উদ্দিন এবং উপহার পেল জায়গির। কিন্তু ঘ্রাণে অর্ধভোজনের মতন হিন্দু পরিবারের অর্ধেক মুসলমান হলে বাকি অর্ধেকও নিষ্কৃতি পায় না। কামদেব জয়দেবের আর দুই ভাই ছিল, তাদের নাম রতিদেব এবং সুখদেব। সমাজ খড়গহস্ত হল এদের প্রতি, আত্মীয় স্বজনদের মধ্যে জল অচল হল এবং পীর আলীর নামের সুবাদে এদের পরিবারের নামের সঙ্গে পীরালি অপবাদ যুক্ত হয়ে গেল। লোকে এদের পুরোপুরি ব্রাহ্মণ বলে না, বলে পীরালির বামুন। আত্মীয় স্বজনদের অত্যাচার সহ্য করতে না পেরে এই দুই ভাইয়ের মধ্যে রতিদেব গৃহত্যাগ করল। খুব সম্ভব তার কোনো পুত্রকন্যা ছিল না, তাই বৈরাগ্য গ্রহণ তার পক্ষে সহজ হয়েছিল। কিন্তু সুখদেব পড়ল মহা বিপদে। তার নিজের বিবাহযোগ্যা কন্যা রয়েছে, এক ভগ্নীরও তখনও বিবাহ দেওয়া হয়নি। পরিবারে খুঁত লেগে গেছে বলে এই দুই কন্যার বিবাহের জন্য কোনো পাত্র পাওয়া যায় না। তখন সুখদেব সমাজের বিরুদ্ধে প্রয়োগ করল তার শেষ অস্ত্র, যার চেয়ে অমোঘ অস্ত্র আর হয় না। টাকা দিয়ে সে কিনে ফেলল দুজন ব্রাহ্মণকে। সুখদেবের ভগ্নীর বিবাহ হল ফুলে গ্রামের মঙ্গলানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে এবং কন্যার স্বামী হল পিঠাভোগ গ্রামের জগন্নাথ কুশারী। যৌতুক হিসাবে উভয়েই পেল প্রচুর জমি ও ধন। পরবর্তীকালে সুখদেব, মঙ্গলানন্দ, জগন্নাথদের সন্তান সন্ততিরা সকলেই পীরালির ব্রাহ্মণ বলে চিহ্নিত হয়ে রইল। সকলের কথা থাক, আমরা শুধু জগন্নাথ কুশারীকেই অনুসরণ করি। যেমন গাঙ্গুল গ্রামের ব্রাহ্মণেরা গাঙ্গুলি, সেরকমই কুশ গ্রাম নিবাসীরা কুশারী। এই কুশ গ্রামটি বর্ধমান শহরের কাছে। ক্রমে এই কুশারীরা বাঁকুড়ার সোনামুখী, খুলনার পিঠাভোগ এবং ঢাকার কয়কীর্তন গ্রামেও বসতি নেয়, অথবা বলা যায় এই সমস্ত গ্রামের গ্রামীণ বা গাঙি হয়। আমাদের এই কাহিনীতে পিঠাভোগের কুশারীদের গুরুত্ব অনেকখানি। এই কুশারীরা সুদীর্ঘ বংশগৌরব দাবি করতে পারে। আদিসুর নামে গৌড়ের জনৈক রাজা, যিনি পৌরাণিক না ঐতিহাসিক তা বলা শক্ত। আমরা এ পরিচ্ছদের শুরুতেই এসব কাহিনীকে গালগল্প বলে অভিহিত করেছি। কনৌজ থেকে 5 জন খাঁটি ব্রাহ্মণ আনিয়েছিলেন। ধরে নেওয়া যায় গৌড় বাংলা তখন ছিল অনার্য অধ্যুষিত। এই পঞ্চ ব্রাহ্মণ থেকেই শাণ্ডিল্য, ভরদ্বাজ, কশ্যপ, বাৎস এবং সাবর্ণ গোত্রের উদ্ভব। উত্তরকালে এই সমস্ত গোত্র বিভাগ প্রচুর জটিলতার সৃষ্টি এবং অনার সৃষ্টি করেছিল। শাণ্ডিল্য গোত্রের প্রথম পুরুষ ক্ষিতীশের এক পুত্রের নাম ভট্টনারায়ণ, যিনি প্রখ্যাত সংস্কৃত নাটক বেনি সংহারের রচয়িতা বলে অনেকের ধারণা। সেই ভট্টনারায়ণের বংশধর আমাদের আলোচ্য কুশারীরা। মূল শাণ্ডিল্য গোত্রের জন্য এদের বন্ধঘটি বা বন্দ্যোপাধ্যায় বলে কেউ কেউ উল্লেখ করেছেন বটে, কিন্তু গাঙি নিরিখে এরা কুশারী। এমতো বংশগৌরব থাকলেও যবন সংসর্গ হেতু পিঠাভোগের কুশারীদের পীরালি নাম উড়সে গেল। ধর্ম ও সমাজপতিদের অত্যাচার তাদের সইতে হয়েছে বহু প্রজন্ম ধরে। অনেককাল পরে তারা এর শোধ নেয়। এবার কয়েক শতাব্দী পেরিয়ে আসা যাক। ওই কুশারী বংশেরই এক সন্তান পঞ্চানন এবং তার ক্ষুল্লতাত সুখদেব আত্মীয়দের সঙ্গে বিবাদ করে স্বগ্রাম ছেড়ে বেরিয়ে পড়লেন ভাগ্যান্বেষণে। ঘুরতে ঘুরতে এরা এসে পৌঁছালেন গোবিন্দপুরের খাঁড়ির কাছে। খাটো জাতের ব্রাহ্মণ হলেও তাদের সাজ পোশাকের কোনো ত্রুটি ছিল না। পরিধানে পট্টবস্ত্র, মাথায় স্থূল শিখা এবং ললাটে চন্দন। গাত্রবর্ণ অতিশয় গৌর।
দেখলেই ব্রাহ্মণ বলে চেনা যায়। গোবিন্দপুরের খাঁড়ির পাশে তখন শুধু কয়েক ঘর জেলে, মালো, কৈবর্তের বাস। ব্রাহ্মণ দেখে তারা সাষ্টাঙ্গে প্রণাম করল এবং সেখানেই অধিষ্ঠিত হবার অনুরোধ জানাল। গ্রামের মধ্যে ব্রাহ্মণদের আশ্রয় দেওয়া একটি বড় পুণ্য কর্ম। সেই গোবিন্দপুরের খাঁড়ির নামই ইদানিং আদিগঙ্গা বা টালির নালা। গোবিন্দপুর, সুতানুটি এবং কলিকাতা নামে 3টি গ্রাম জুড়ে ইংরেজরা তখন একটি নতুন শহরের পত্তন করেছে। এই খাঁড়ি দিয়ে জাহাজ চলাচলের সুবিধার জন্য এটিকে কেটে প্রশস্ত করা হচ্ছে এবং গ্রামের লোকেদের সঙ্গে যোগাযোগ করবার জন্য সাহেবরা যখন আসে, তখন গ্রামের জেলেরা নিজেরা কথা বলার সাহস না পেয়ে ব্রাহ্মণ দুজনকে এগিয়ে দেয়। ব্রাহ্মণ দেবতুল্য, তাই গ্রামের মানুষ তাদের ঠাকুর বলে ডাকে। সাহেবরা সঠিক উচ্চারণ করতে পারে না, তাই তারা বলে টেগর। কুশারি ও পিরালি পরিচয় মুছে ফেলে পঞ্চানন ও সুখদেব ঠাকুর হয়ে গেলেন। এই ঠাকুররাই কলকাতার আদি যুগের স্টিভেডর এবং কন্ট্রাক্টর। প্রথম প্রথম পঞ্চানন এবং সুখদেব সাহেবদের জাহাজে মালপত্র সরবরাহ করতেন। তারপর সাহেবদের সঙ্গে ভালো মতন পরিচয় হয়ে যাওয়ার ফলে আরও নানা রকম কাজের ভার পেতে লাগলেন তারা। নতুন শহরে তখন অনেক প্রকার কর্মোদ্যম চলছে। বর্গিরা হাঙ্গামা থেকে রক্ষা পাবার জন্য কাটা হলো মারিহাট্টা ডিচ। সিরাজউদ্দৌলা হঠাৎ এসে কলকাতার কেল্লা গুঁড়িয়ে দেবার পর ইংরেজরা ময়দানের ফাঁকা জায়গায় মজবুত করে তৈরি করে নতুন কেল্লা বা ফোর্ট উইলিয়াম। এইসব কাজের ঠিকাদারির ভার পায় ওই 2 ঠাকুরের পুত্র ও পৌত্রেরা। ঠাকুরদের তখন এতই ধন সম্পদ বৃদ্ধি পেয়েছিল যে শোনা যায় দুর্গম বন জঙ্গল সাফ করে তারা সেখানে একটি বাগান বাটি প্রস্তুত করেন। পরে সেখানেই তৈরি হয়েছিল ওই নতুন কেল্লা। পরবর্তীকালে এই বংশের আর 2 উল্লেখযোগ্য ভ্রাতার নাম নীলমণি এবং দর্পনারায়ণ। দুজনেই যথেষ্ট ধনাঢ্য, তবে নীলমণি অনেক বেশি কর্মবীর। গোবিন্দপুরের খাঁড়ির কিনারা ছেড়ে ঠাকুররা এখন চলে এসেছেন মেছো বাজারের পাথুরিয়াঘাটা নামের অভিজাত পল্লীতে। ছোট ভাইকে সংসার দেখাশোনার ভার দিয়ে নীলমণি প্রায়ই বাইরে বাইরে কাটান। ইংরেজ কোম্পানির সঙ্গে তিনি চাকুরি সূত্রে আবদ্ধ। কখনো তিনি যান চট্টগ্রামে, কখনো উড়িষ্যায়। অর্থোপার্জনের উদ্দেশ্য ছাড়াও তার চরিত্রে দুঃসাহস ছিল যথেষ্ট। দেওয়ানি কাজে সেকালে অর্থাগম হতো বিস্তর। সমস্ত টাকা নীলমণি পাঠিয়ে দিতেন ছোট ভাইয়ের কাছে। একসময় চাকরি ত্যাগ করে নীলমণি গৃহে ফিরলেন। সেখানে তার জন্য এক বিরাট অশান্তি অপেক্ষা করেছিল। তার গৃহে তখন অতুল বৈভব, কিন্তু ছোট ভাই দর্পনারায়ণ দাবি করলেন যে এর অধিকাংশই তার নিজের উদ্যোগ এবং বিচার বুদ্ধির ফল। এর মধ্যে নীলমণির অংশ সামান্যই। নীলমণি বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন বটে, কিন্তু দর্পনারায়ণই নিজ কৃতিত্বে সম্পত্তি বহুগুণ করেছেন। ভাতৃবিরোধ একসময় এমনই চরমে উঠল যে এক বর্ষার রাতে নীলমণি তার স্ত্রী পুত্র কন্যার হাত ধরে এবং গৃহদেবতা নারায়ণশিলা সঙ্গে নিয়ে পাথুরিয়াঘাটার বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। আর কোনো দিন ফিরবেন না। দর্পনারায়ণ তার দাদার হাতে নগদ 1 লক্ষ টাকা তুলে দিয়েছেন এবং তাকে দিয়ে স্বীকার করে নিয়েছেন যে বসতবাটি এবং ভূসম্পত্তির ওপর নীলমণির আর কোনো অধিকার রইল না। বৃষ্টিময় অন্ধকার রাতে নীলমণিকে অবশ্য সপরিবারে পথে পথে ঘুরে বেড়াতে হলো না। ব্রাহ্মণকে ভূমিদানের পুণ্য অর্জনের জন্য তাদের আশ্রয় দিলেন কলকাতার এক বিখ্যাত ধনপতি। এর নাম শেঠ বৈষ্ণবচরণ। এই বৈষ্ণবচরণ ধনী হয়েছিলেন গঙ্গা জলের ব্যবসায়। হিন্দুদের বিবাহ থেকে শ্রাদ্ধ পর্যন্ত এবং প্রতিদিনের পুজো আচ্চায় গঙ্গা জলের প্রয়োজন। এমনকি আদালতেও শপথ নেবার সময় গঙ্গা জল স্পর্শ করতে হয়। মুখবন্ধ মাটির হাঁড়ি ভর্তি গঙ্গা জল চালান যেত গঙ্গা বর্জিত অঞ্চলে। দুধে ভেজাল মিশ্রণের চল না হলেও
তখনই নিশ্চিত গঙ্গা জলের ব্যবসায় নানা রকম কারচুপি ছিল, যে কারণে অন্যান্য গঙ্গাজল ব্যবসায়ীদের তুলনায় শেঠ বৈষ্ণবচরণের নামাঙ্কিত শিলমোহর করা গঙ্গাজলই ছিল বেশি বিশ্বাসযোগ্য। এমনকি সুদূর তেলেঙ্গানার রাজাও গঙ্গাজল নিতেন এর কাছ থেকে। জোড়াসাঁকো অঞ্চলে শেঠ বৈষ্ণবচরণ প্রদত্ত জমিতে প্রতিষ্ঠিত হল ঠাকুর বংশের দ্বিতীয় শাখাটি। নিজে আরও জমি কিনে ক্রমে ক্রমে নীলমণি সেখানে তৈরি করলেন তার নিজস্ব প্রাসাদ। নীলমণির 3টি সন্তান। জ্যেষ্ঠের নাম রামলোচন। পিতার মৃত্যুর পর রামলোচনের ওপর পড়ল সংসারের ভার এবং তিনি দক্ষতার সঙ্গেই সে কার্য সম্পন্ন করতে লাগলেন। ছোট 2 ভাইয়ের পরিবারের রক্ষণাবেক্ষণও করেন তিনি এবং কিছু কিছু জমিদারি কিনে তিনি আস্তে আস্তে কলকাতার ধনী সমাজে নিজের স্থান করে নেন। রামলোচন ছিলেন শৌখিন এবং বিলাসী পুরুষ। সারা দিন কাজকর্মে ব্যস্ত থাকলেও অপরাহ্নে তিনি একবার হাওয়া খেতে বের হবেনই। পরনে লম্বা কোর্তা, দোপাট্টা ও তাজ, অর্থাৎ মুকুটের মতো পাগড়ি। গৃহের সামনে নিজস্ব তানজাম প্রস্তুত। সেই তানজামে চড়ে তিনি ময়দানের দিকে যান বিশুদ্ধ বায়ু সেবন করার জন্য। পরিচিত আত্মীয় বন্ধুদের বাড়ি বাড়ি ঘুরে খবরাখবর নেওয়াও ছিল তার অভ্যেস। ততদিনে 2 ঠাকুর পরিবারের বিবাদ মিটে গেছে। রামলোচন প্রায়ই যান পাথুরিয়া ঘাটের বাড়িতে, পিতৃপুরুষের ভদ্রাসন দেখে আসেন। আসা যাওয়ার পথে যতগুলি দেবালয় পড়ে সব জায়গাতেই নেমে তিনি ভক্তি ভরে প্রণামী দেন। মাঝে মাঝে তার বাড়িতে বসে মজলিস। রামলোচন ঠাকুরের সাংস্কৃতিক রুচি সমসাময়িক ধনীদের চেয়ে অনেক উন্নত। শুধু বাইনাচ দেখে প্রমোদ করার বদলে তিনি কালোয়াতি গায়কদেরও ডেকে আনেন। কোনোদিন বা দাঁড়া কবি বা বসা কবিদের দিয়ে আসর জমান। রাম বসু, হরু ঠাকুরের মতন কবিগণও এই আসরে এসেছেন। রামলোচনের কোনো পুত্র সন্তান ছিল না। এক কন্যা জন্মেছিল, সেও অকাল মৃতা। পত্নী অলকা সুন্দরীর সম্মতি নিয়ে তিনি তার মেজ ভাইয়ের একটি ছেলেকে দত্তক হিসাবে গ্রহণ করেন। তার সাধ ছিল ছেলেটিকে তিনি নিজের আদর্শে গড়ে তুলবেন, কিন্তু উপযুক্ত সময় পেলেন না। একদিন হঠাৎ পীড়িত হয়ে পড়ে তিনি বুঝলেন যে তার দিন শেষ হয়ে এসেছে। পুত্রটির তখন 13 বছর বয়স। তখন রামলোচন ঠাকুর ইহধাম থেকে প্রস্থান করলেন। রামলোচনের সেই দত্তক পুত্রের নাম দ্বারকানাথ। পালিকা মাতা অলকা সুন্দরী এবং নিজের বড় ভাই রাধানাথের তত্ত্বাবধানে দ্বারকানাথ মানুষ হতে লাগলেন। তখনও হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়নি। জোড়াসাঁকোতেই ফিরিঙ্গি কমল বসুর বাড়িতে শেরবর্ণ নামে একজন সাহেব একটা স্কুল খুলে বসেছিলেন। শেরবর্ণ পুরোপুরি সাহেব নন, এর মা ছিলেন ব্রাহ্মণী এবং সে কথা তিনি প্রকাশ্যে সগর্বে সকলকে জানাতেন। এই শেরবর্ণের স্কুলে দ্বারকানাথ পড়তে লাগলেন। এনফিল স্পেলিং, রিডিং বুক, তুতিনামা বা তোতা কাহিনী, ইউনিভার্সাল লেটার রাইটিং, কমপ্লিট লেটার বুক এবং রয়্যাল ইংলিশ গ্রামার। 18 বছর বয়স পূর্ণ হলেই দ্বারকানাথ স্বাবলম্বী হয়ে নিজের পথ প্রস্তুত করতে উদ্যত হলেন। পালক পিতার কাছ থেকে দ্বারকানাথ জমিদারি সম্পত্তি পেয়েছিলেন বটে, কিন্তু তার আয় খুব বেশি নয়। সেই ছোট জমিদারি নিয়ে সন্তুষ্ট থাকার মতো মন নিয়ে তিনি জন্মাননি। এ মানুষ অন্য ধাতু দিয়ে গড়া। কাজে ঝাঁপিয়ে পড়ে তিনি অল্প কয়েক বছরের মধ্যেই কাছাকাছি অন্য সকলকে ছাড়িয়ে যেতে লাগলেন। সরকারের অধীনে তিনি দেওয়ানের চাকরি করেছেন। জমিদারদের মামলা মোকদ্দমায় তিনি ল এজেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং বাড়িয়েছেন পরগনার পর পরগনায় নিজস্ব জমিদারি। জমির মালিকানার প্রতি বঙ্গবাসীদের আকর্ষণ অত্যাধিক। কিন্তু দ্বারকানাথ বুঝেছিলেন যে ভূমিরূপ ধন যক্ষে আগলালেও লক্ষ্মীর আনাগোনা চলে বাণিজ্যেই। বহু রকম ব্যবসায় দ্বারকানাথ নিজেকে ছড়িয়ে দিলেন। ব্যাংকিং, ইন্স্যুরেন্স, রেশম, নীল, কয়লা এবং জাহাজ চলাচল।
দ্বারকানাথের পূর্বপুরুষ জাহাজে মালপত্র ওঠানো নামানোর কাজে ভাগ্য ফিরিয়েছিলেন। দ্বারকানাথ স্বয়ং জাহাজ কিনে দেশ বিদেশে মালপত্র আমদানি রপ্তানি করতে লাগলেন। এমনকি স্বাধীনভাবে ইংরেজদের সঙ্গে অংশীদার নিয়ে স্থাপন করলেন এক কোম্পানি। নেটিভদের পক্ষে এটা একটা চমকপ্রদ ঘটনা। দ্বারকানাথের উদ্যম এবং ব্যক্তিত্বে এমনই ঔজ্জ্বল্য যে কার টেগর কোম্পানির প্রতিষ্ঠার পর মহামান্য বড়লাট বাহাদুর লর্ড উইলিয়াম বেন্টিং এক চিঠি লিখে দ্বারকানাথকে অভিনন্দন জানালেন যে ইংরেজ ও দেশীয় লোকেরা মিলে যৌথ কারবার পরিচালনায় আপনি প্রথম দৃষ্টান্ত স্থাপন করলেন। অবশ্য একটু ভুল করেছিলেন বেন্টিং। এ ব্যাপারে দ্বারকানাথ প্রথম নন, দ্বিতীয়। বাণিজ্য ক্ষেত্রে তখন তার একজন মাত্র যথার্থ প্রতিদ্বন্দ্বী ছিল। তার নাম রুস্তমজি কাওয়াসজি। এরও প্রধানত জাহাজেরই ব্যবসা। কলকাতা বন্দর জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত। রুস্তমজি একের পর এক জাহাজ তৈরি করিয়ে জলে নামাচ্ছেন এবং ইংরেজদের সঙ্গে অংশীদারত্বে রুস্তমজি টার্নার অ্যান্ড কোং খুলে ফেলেছেন। বেন্টিংকের অভিনন্দন বার্তাটিকে সংবাদপত্রের লেখকরা একটু সংশোধন করে নিল। দ্বারকানাথ হিন্দুদের মধ্যে প্রথম। রুস্তমজি হিন্দু নন, ইনি ইরানের অগ্নি উপাসক পার্সি জাতীয়। আরবি মুসলমানরা ইরান দখল করে নেবার পর অনেক পার্সি এসে আশ্রয় নেয় ভারতের পশ্চিম উপকূলে। তাঁদেরই বংশধর এই রুস্তমজি বোম্বাই থেকে জাহাজ সহযোগে এসে উপস্থিত হয়েছিলেন এই নতুন শহরে, যে শহর ব্যবসা বাণিজ্যের জন্য ভারতের মধ্যে সবচেয়ে লোভনীয় স্থান। রুস্তমজি ব্যবসায়ীদের মধ্যে শীর্ষস্থানে উঠে গেলেন। একদিকে চীন, অন্যদিকে আফ্রিকা পর্যন্ত যাতায়াত করে তার কোম্পানির জাহাজ। নতুন নতুন জিনিস উৎপাদনের দিকেও তার ঝোঁক আছে। কলকাতা শহরের জন্য বরফ আনাতে হয় আমেরিকার বোস্টন শহর থেকে, এজন্য বরফ এখানে অগ্নিমূল্য। রুস্তমজি কলকাতায় বরফ প্রস্তুত করার জন্য তৎপর হয়ে উঠেছিলেন। কোনো ক্ষেত্রেই দ্বিতীয় স্থানের অধিকারী হয়ে দ্বারকানাথের সুখ হয় না, তাই দ্বারকানাথ তীক্ষ্ণ দৃষ্টি রাখছিলেন রুস্তমজির দিকে। যথাসময়ে অবশ্য রুস্তমজিও ধরাশায়ী হয়েছিলেন। ব্যবসা ক্ষেত্রে এসে দ্বারকানাথ দুরকম ইংরেজের সন্ধান পান। তার শ্রদ্ধেয় বন্ধু রামমোহনই এদিকে প্রথম তার মনোযোগ ফিরিয়ে দিলেন। এই ইংরেজ দেশ শাসন করে, তারা রাজার জাত, তারা প্রভু, কিন্তু এরা ইংল্যান্ডের একটি ছোট শ্রেণী মাত্র, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এবং তাদের বেতনভোগ কর্মচারীগণ। এছাড়াও অন্য ইংরেজ আছে যারা ভাগ্যান্বেষণে এসেছে ভারতবর্ষে। তাদের আছে স্বাধীন পেশা। রাজকর্মচারীদের সঙ্গে তাদেরও স্বার্থের সংঘাত হয়, আদর্শগত বিভেদ দেখা দেয়। এদের মধ্যে অনেকে অর্থপিশাচ, অনেকে নারী লোলুপ, অনেকে নীতিহীন নরপশু। আবার কেউ কেউ মুক্তমনা উদার, একতরফা শোষণের প্রতিবাদকারী। তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে এদেশের ভাষা ও প্রাচীন সংস্কৃতি নিয়ে গবেষণা করে, শিক্ষা বিস্তারে আগ্রহ দেখায়, সংবাদপত্রে সরকারি নীতির সমালোচনা করে। রামমোহন ও দ্বারকানাথ দুজনেই বুঝেছিলেন অরাজক এবং নীতি শিক্ষা সংস্কৃতি ভ্রষ্ট ভারতের পক্ষে ইংরেজের শাসন আশীর্বাদ স্বরূপ। তবে ইংরেজ যেন ভারতীয়দের আত্মসম্মানে আঘাত না দেয়। রামমোহনের তুলনায় দ্বারকানাথ আরও বেশি বুঝেছিলেন যে ইংরেজদের কাছে ভারতীয়রা কৃতদাস। ভারতবাসী বহুকাল ধরে যুদ্ধবিদ্যায় অনভ্যস্ত, তাদের পক্ষে ইংরেজদের বিরোধিতা করা বাতুলতা। সেই জন্যই ইংরেজ সরকারের কাছ থেকে যতদূর সম্ভব ধন মান প্রাণের অধিকার আদায় করতে হলে ওই দ্বিতীয় শ্রেণীর ইংরেজদের সাহায্য নিতেই হবে। ইউরোপ ভ্রমণে গিয়ে দ্বারকানাথ এই সত্য আরও বেশি উপলব্ধি করলেন। ভারতে ইংরেজ রাজের প্রতিনিধিদের সঙ্গে ইংল্যান্ডের অন্য শ্রেণীর ইংরেজদের অনেক প্রভেদ। ভৃত্য বা প্রজার মতন নয়, তারা দ্বারকানাথের সঙ্গে ব্যবহার করেছে সমান সমান মানুষের মতো, কিংবা তারও বেশি সম্ভ্রমের সঙ্গে।
স্বয়ং ইংল্যান্ডেশ্বরী তাকে পাশে স্থান দিয়েছেন। বড় বড় ডিউক, লর্ড থেকে শুরু করে ঔপন্যাসিক চার্লস ডিকেন্স পর্যন্ত দেখা করে গেছেন তার বাড়িতে এসে। ভারত থেকে ইংল্যান্ডবাসীদের জন্য নানান উপহার নিয়ে গিয়েছিলেন দ্বারকানাথ। ইংল্যান্ড থেকেও তিনি ভারতীয়দের জন্য বিশেষ একটি উপহার নিয়ে এলেন, একটি মানুষ। এর নাম টমসন। এই টমসন পৃথিবীর সর্বত্র মানুষের স্বাধীনতার জন্য জীবনপণ লড়াইয়ে প্রস্তুত। এর আগে তিনি আমেরিকায় কৃতদাস প্রথার বিরুদ্ধে অগ্নিস্রাবী ভাষণ দিয়ে এসেছেন বিভিন্ন জায়গায়। সেজন্য তার প্রাণ বিপন্ন হবার সম্ভাবনা ছিল বারবার। এই বিশেষ মানুষটিকে দ্বারকানাথ ভারতে আমন্ত্রণ করে আনলেন এক গূঢ় উদ্দেশ্যে। এক শীতের ভোরে দ্বারকানাথের জাহাজ এসে ভিড়ল কলকাতা বন্দরে। আগে থেকেই খবর পেয়ে শত শত ব্যক্তি সেই সকালেই সেখানে এসে সমবেত হয়েছেন তাকে সম্বর্ধনা জানাবার জন্য। জেটিতে জাহাজটি স্পর্শ করার পর দ্বারকানাথ তার কক্ষ থেকে বেরিয়ে এসে দাঁড়ালেন পোর্ট সাইড থেকে। তার মুখখানি এক অদ্ভুত হাস্যে সমুজ্জ্বল। সকল অবিশ্বাসীরা এবার দেখুক। বিদেশ যাত্রার প্রাক্কালে অনেকেই তাকে বলেছিল যে ইউরোপীয় জল হাওয়া ভারতবাসীর সহ্য হয় না, সেখান থেকে কেউ বেঁচে ফেরে না, যেমন রামমোহন ফেরেননি। দ্বারকানাথ হাত তুলে বললেন, আমি বেঁচে আছি। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত কালজয়ী উপন্যাস সেই সময়, দ্বাদশ পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আমি এই চ্যানেলে বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক লেখিকাদের গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি। এরকমই আরও গল্প ও উপন্যাস শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন গল্প বা উপন্যাস নিয়ে আসব তার নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনাদের কাছে। অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। এছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে যার নাম অনুভূতির অবকাশে, যেখানে আমি আপনাদের পাঠ করে শোনাই কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা। যদিও ওই রকম লেখা শুনতে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ঘুরে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।